This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর ভোটে অভিষেকের টার্গেট ভাঙড়, কিন্তু তৃণমূলের কোন দলে কোনো রকম হ্রাস নেই, ছবিটা অন্ততপক্ষে তাই বলছে। শীতের দুপুরেও উত্তপ্ত ভোটমুখী ভাঙড়। আরাবুল কাইজার বনাম শওকত গোষ্ঠীর লড়াইয়ের তুলকালাম পরিস্থিতি, সেই ছবি দেখছেন। এই মুহূর্তে সেখানকার উত্তাপ কতটা কিরকম আমরা সরাসরি সেই বিষয়টা জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করবো। আমার সহকর্মী সুজয়কে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, এই মুহূর্তে আশপাশের ছবিটা কিরকম, কি বলছেন সেখানকার মানুষজন? দেখো, এই ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। আমি তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলাম, তার সঙ্গে কথা বলবো। তাদের অভিযোগ যে এই শওকত মোল্লার নেতৃত্বে তার বাহিনী আক্রমণ চালিয়েছে এবং তারা আক্রান্ত হয়েছিলেন। তারা তাদের দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল। কি ঘটনা এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? না দেখুন, আমরা যেটা সকালবেলায় গতকালকে রাত্রেবেলায় আব্দুল ওদুদ মোল্লা, যিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার বাড়িতে হামলা হয়েছে। আমরা সেই জন্যতে তার সঙ্গে দেখা করার জন্য একটা সৌহার্দ্যমূলক আলোচনা, এবং যেহেতু তার বাড়িতে আক্রমণ হয়েছে, আমরা তার পাশে দাঁড়ানোর জন্য আমরা গেছিলাম। আমি এবং প্রদীপ মণ্ডল হচ্ছেন ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির, ভাঙড় 2 ব্লক তৃণমূল কংগ্রেসের SC ST সেলের সভাপতি। আমরা দুজনে গেছিলাম এবং সেখানে হারমাদের কথায়, হারমাদ ভাঙড় ক্যানিংয়ে একজন হারমাদ আছে, তার কথায় তার কিছু দুষ্কৃতিকারীরা এসে যেভাবে আমাদের ওপরে আক্রমণ করেছে, আমার গাড়িকে ভেঙে দেওয়ার চেষ্টা, আমাদের প্রদীপ মণ্ডল এবং আমার ওপরে আক্রমণ করার পর আমরা সেখান থেকে বেরিয়ে আসছিলাম। বেরিয়ে আসার সময় আমাদেরকে রাস্তার ওপরে আবার ধাওয়া করে খয়রুল ইসলাম, যিনি হচ্ছেন ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির ল্যান্ডের কর্মাধ্যক্ষ, তিনি নিজে আমার গাড়িকে বেড দিয়ে দাঁড় করানোর চেষ্টা করে এবং আমরা সেখান থেকে কোনো রকমভাবে কাটিয়ে বেরিয়ে আসার পর পোলেরহাট পাম্প আমার আছে, পাম্পে এসে আমি দাঁড়িয়েছি। সেখানে এসে আমাদের ওপরে প্রচণ্ডভাবে আক্রমণ এবং মারধর, যেভাবে প্রদীপ মণ্ডলকে মেরেছে রেলিং তুলে, আমার কাছে CCTV ফুটেজ আছে, আমি প্রশাসনকে দিয়েছি, আমি আপনাদেরকেও দেব। আমি আপনাকে এখানে থামাচ্ছি। আমরা সকাল থেকে এই ছবি আমরা খবর দেখাচ্ছি যে আপনাদের উপর কীভাবে আক্রমণ হচ্ছে। আমার প্রথম প্রশ্ন এই হারমাত্রাকে, আর দ্বিতীয় প্রশ্ন, যেহেতু নির্বাচন সামনে, আপনারা চেয়েছিলেন যে এখানে শান্তিপূর্ণ নির্বাচন হোক, ভাঙড়ের পরিস্থিতি কি শান্ত হওয়া সম্ভব? যিনি হারমাদ আছেন তিনি যদি এখান থেকে তানাকে যদি, আমার ব্যক্তিগত মতামত, তানাকে যদি দল যদি এখান থেকে সরিয়ে নেয়, আমরা দলের কাছে অনুরোধ করব, করজোরে অনুরোধ করব। এই হারমাদের জন্যই ভাঙড়টা একেবারে উত্তপ্ত হচ্ছে, অশান্ত হচ্ছে। আমাদের ওপরে আক্রমণ এবং আব্দুল ওদুদ মোল্লাকে যেভাবে অকথ্য ভাষায় গতকালকে রাত্রেবেলায় গালাগালি করা হয়েছে, তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যেভাবে হারমাদ নিজে এটা করেছে, আমার কাছে যতটুকু খবর আছে। আপনি এখানে থামাচ্ছি। এই যে গোষ্ঠী কোন্দল, এত ঝামেলা, অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট দিচ্ছেন 31-31 চাই, এই পরিস্থিতিতে কি সম্ভব এই ভাঙড় জেতা? 31 হবে। নেতা যেখানে নির্দেশ দিয়েছেন তাতে আমরা জীবন বাজি রেখে, জীবন যদি চলে যায় আমরা জীবন দিয়ে দেবো, কিন্তু আমরা দলটাকে জেতানোর চেষ্টা করব। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই যে আক্রমণ, দলটাকে একেবারে হেয় করার জন্য, একেবারে দলটাকে নড়বড়ে করে দেওয়ার জন্য, তৃণমূলের একটা শ্রেণীর নেতৃত্বের ওপরে, একটা শ্রেণীর কর্মীদের ওপরে এই হারমাদ স্ট্রিম রোলার চালাচ্ছে। যতই রোলার চালাক, আমরা তৃণমূল কংগ্রেসটাকে জেতানোর জন্য, আমি বললাম গুলি খেতে হলে গুলি খাবো, বুক পেতে গুলি খাবো, কিন্তু তৃণমূল কংগ্রেসকে জেতানোর চেষ্টা করব। কিন্তু হারমাদগিরিটাকেও আমরা মানব না। তাতেও যদি আমাদের জীবন চলে যায়, ভাঙড়ের হারমাদগিরি, হারমাদ বলতে বারবার উনি কাকে উদ্দেশ্য করছেন? হারমাদ বলতে উনি কাকে উদ্দেশ্য করছেন বারবার? একজন হারমাদ আছে, ক্যানিং এর একজন হারমাদ আছে,
যে 34 বছর ধরে সিপিএমটা করে এসছে, 34 বছর ধরে তৃণমূল কংগ্রেসের ওপরে অত্যাচার করেছে, আবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপরে, পুরনো কর্মীদের ওপরে আক্রমণ করছে, মানে তৃণমূলের ক্ষতি করছে। এসটি সেলের যিনি সভাপতি, ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি এসটি সেলের সভাপতি প্রদীপ মণ্ডল, তার ওপরে যে মারধর, তাকে সে তো এখন মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, এতটা অসুস্থ। হাকিমুল, আমি আপনাকে একটু বিরত করছি। এই হারমাত বলতে আপনি একটু যদি নির্দিষ্ট করে বলেন, আপনার কথায় বেশ কিছু ইঙ্গিত রয়েছে, কোনোভাবে কি শওকত মোল্লাকে আপনি ইঙ্গিত করতে চাইছেন? আমি যেটা বললাম সেটাই, ভাঙড় ক্যানিংয়ে একজন হারমাদ আছে, আপনারা বুঝে নিন কে হারমাদ। দল কেন নাম করে ব্যবস্থা হিরো নিচ্ছে না, করছি প্রশাসন না। কেন ব্যবস্থা নিচ্ছে না? আমি কেন? নাম করে হিরো করছি না, হারমাদকে নাম করে আমি হিরো করছি না। আজকে দল এবং প্রশাসনকে আমরা জানিয়েছি, তারা নিশ্চিতভাবে যথাযথ ব্যবস্থা নেবে বলে তৃণমূলের ক্ষতি করছে, যার দিকে ইঙ্গিত আপনার। একেবারে তৃণমূলকে মানে ক্ষতি করার জন্যই, ক্ষতি করার লক্ষ্যেই এসব করছে, এটা আমার তো মনে হয়, এটা আমরা সবাই জানি যে ক্ষতি করার জন্যই এটা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন, এই অভিযোগ করবেন এটা? নিশ্চিতভাবে আমরা দলকে জানাবো, দলের যে ফর্মে জানানোর আমরা জানাবো। বেশ, তাদের ঘটনার এই পর মুহূর্তে আপনার যে গোষ্ঠী কোন্দলের পরিস্থিতি তা আরো একবার প্রকট হলো। আরাবুল ইসলামের ছেলে তিনি হাকিমুল বললেন, যার বিরুদ্ধে অভিযোগ সেই খায়রুল ইসলাম, তিনি কি বলছেন এবার পিসিআরকে বলবো একবার তার বক্তব্য শোনাতে। আমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, এক্ষুনি কমপ্লেন করব এবং যথাযথ শিগগিরই যত সম্ভব হয় ওকে এবং ওর বাপকে অ্যারেস্ট করতে হবে, এটাই আমার দাবি প্রশাসনের কাছে। আজকে সকালে হাকিমুলের গাড়ির ওপর হামলার অভিযোগ উঠেছে, তারপরে আপনারাও নাকি ওর গাড়ি লক্ষ্য করে হচ্ছে তাড়া করেছেন বলে অভিযোগ করছে। দেখুন, কোথায় হামলা করেছে, কে করেছে, কি বান্ধব, এই বিষয়ে আমরা জানি না, তবে ও যেখানে কিছু ঘটনা ঘটিয়ে এসছে, না হলে এরকম স্পিরিটে এসে আমাদের চাপা দিত না। আপনাদের কি আহত মানে আমরা পড়ে যেতাম, বাঁচানোর মালিক আল্লাহ পাক ভগবান, শুধু গাড়িটা সাইড করে চেপে দিয়েছিলাম বলে বেঁচে গেছি, না তো পুরো ডেড, পুরো গাড়ির তলায় আমরা পিষ্ট হয়ে যেতাম। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। পেট্রোল পাম্প, হাকিমুলের পেট্রোল পাম্প, তিনি তখন বসেও ছিলেন অফিসে, সেই সময় নাকি হামলা চালিয়েছে যারা, তারা এই শওকত মোল্লার অনুগামী, এমনই অভিযোগ আরাবুল ইসলামের ছেলের। একের পর এক গন্ডগোল, অশান্তির ছবি, তার মধ্যে সিসিটিভিতে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙড়ে একটা পেট্রোল পাম্প, যেটা হাকিমুলের পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পেই হামলা চালানোর ঘটনা ঘটে এবং অভিযোগ যে এরা শওকতেরই অনুগামী, যেখানে হামলা চালানো হয়েছে। যারা শওকত মোল্লার সাথে দল করত তাদের উপরই হামলা করছে শওকত মোল্লার লোকেরা। ইতিমধ্যে যেটা ঘটনা, আমরা বলবো দলকে যে কারা এরা, তৃণমূল কংগ্রেস না এরা হারমাত, না এরা এই তৃণমূল কংগ্রেসটাকে হারাতে এসছে। শওকত মোল্লা কিন্তু নিজেও জানে যে তৃণমূল কংগ্রেসটা ভাঙড়ে হারানোর জন্য তিনি এখানে দায়িত্ব নিয়েছে। তিনি 34 বছর সিপিএম করেছে, ভাঙড়ের মানুষ, ক্যানিং এর মানুষের রক্ত পর্যন্ত খেয়েছে, এখন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের রক্ত খাচ্ছে। আমি শুনলাম যে ওখানে হাকিমুল কোন একটা গ্রামে উস্কানি দিতে গিয়েছিল, সেখানকার ছেলেরা নাকি তাড়া করেছে, এই পর্যন্ত জানি। আমি খোঁজ খবর নিয়ে জানাবো, আমি ডিটেলসটা বলতে পারছি না, আমি ভিড়ের মধ্যে আছি তো। হ্যাঁ ঠিক আছে, সেটা আমরা দেখছি, খোঁজ খবর নিচ্ছি, কোনো ছোটখাটো ঘটনা ঘটতে পারে, আমি দেখে নিচ্ছি কি আছে। শওকত মোল্লা, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি বলছেন যে একেবারে উস্কানি রয়েছে এই সমস্ত অশান্তির ঘটনার পেছনে। প্রথমে হাকিমুল এবং আরাবুলের গোষ্ঠী, তারা উস্কানি দিয়েছেন, আর তারই পাল্টা অভিযোগ উঠে এসেছে আবার তার উপরে। এবার আপনাদের শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য, যেখানে তিনি টার্গেট বেঁধে দিয়েছেন যে ভাঙড় জিততে হবে, দক্ষিণ 24 পরগনায় 31টি বিধানসভায় তৃণমূলের দখলে আনতে হবে। আর সেই দিন, যেদিন এই কথা তিনি বলেন, এই টার্গেট বেঁধে দেন, তারপরেই হামলার ঘটনা ঘটে, এত অশান্তির ঘটনা ঘটে ভাঙড়ে। বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন
অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথাচাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। শাসক কোন্দলে জেরবার ভাঙর, এবং শুধু এই ঘটনা নয়, এর আগেও একাধিক অশান্তির ঘটনা ঘটেছে, নির্বাচনে প্রাণ পর্যন্ত গিয়েছে। সেই ভাঙরে আবার নতুন করে এই গোষ্ঠী কোন্দল ঠিক নির্বাচনের আগে। কি বলছে বিজেপি, কি বলছে বিরোধী শিবির, এবার শুনুন। যখন আপনার হাত আছে আপনি মুখে কতদিন লড়বেন? তাও এরা তৃণমূলই, তাও হচ্ছে মালের বগরার লড়াই, কতদিন মুখে মুখে বলা যায়? আমি আমার বিষয়টা দেখার চাইছি, আমার তো নারদ ছাড়া কিছু বলার নেই। আমি শুধু বলছি যদু বংশ ঠিক এমন করেই ধ্বংস হবে, এটা কোনো ভুল নেই। এরা যেভাবে এই যে ধরুন বছরের প্রথম দিন, গত বছর প্রথম দিন মালদায় মারলো, এবারের প্রথম দিন বোধহয় বাসন্তী না কোথায় একটা মারলো, পিকনিক করতে গিয়ে গুলি করে মারলো। আজকে চতুর্থ দিনে নিজেরা মারছে। মোটামুটি 26-এর নির্বাচনের আগে এরা পুরো শেষ হয়ে যাবে, যা দেখতে পাচ্ছি। 26-এর ভোটে এক কেন্দ্রেই তৃণমূলের 16 জন দাবিদার মালদার রতুয়ায় বিধানসভা ভোটে প্রার্থী হতে চান 16 জন নেতা। দলীয় নির্দেশ ছাড়াই অনেকে প্রচারও শুরু করে দিয়েছেন। তালিকায় জেলা সহ সভাপতি সহ দলের মুখপাত্র রয়েছেন। ভোটের মুখে বিস্ফোরক দাবি করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। মালদায় রতুয়াই নাকি তৃণমূলের একমাত্র নিরাপদ আসন, এমনটা সমরের দাবি। আরে বাবা, 16 জন প্রার্থী আছে। শোষণ ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুন্ডু, মৌসুম নুর, অনেকে 16 জন। মানে 16 জন দাবিদার? হ্যাঁ। তো আর আপনি? হ্যাঁ, আর আপনি? রতুয়া শেখ সমর মুখার্জি। এটা আমি তো প্রেস করে বলে দিয়েছি আগে, 16 জন দাবিদার আছে। ঠিক আছে, দল যেটা দেবে সেটা ফাইনাল। মৌসুম নূরের মতো হেভিওয়েট তৃণমূল ছেড়ে আবার ঘরে ফিরে সেই কংগ্রেসে যোগদান করাতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলা রাজনৈতিক মহলে। এবং এই পরিস্থিতিতে এখন এক কথায় বিভ্রান্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই পরিস্থিতিতে তারা কি করবে কি করবে না, কোন জায়গায় কিভাবে প্রচার করবে, সেটাও তাদের কাছে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর তারই মধ্যে এই রতুয়া নিয়ে তারা আরোই বিভ্রান্ত, কারণ এই রতুয়া বিধানসভাতে ইতিমধ্যেই নিজেদের মধ্যেই একরকম দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। কে আগে যাবে এখন সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা। তা দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য, কারণ দল কাকে প্রার্থী করবে সেটা আমাদের জানার বিষয় নয়। আমরা যখন ডিক্লেয়ার করবো তখন আমরা জানতে পারবো। দল যাকে প্রার্থী করবে তার হয়ে করতে হবে। আমাকে যদি করে তা আমি দলের হয়ে মানুষের জন্য যা আমার যে জনসংযোগ এবং আমাদের তৃণমূল সরকার যে মানুষের উন্নয়ন করেছে, এটাকে আমরা সামনে রেখেই আমরা মানুষের কাছে যাব এবং অবশ্যই জিতবো আমরা রতুয়া বিধানসভা। তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার নামও নাকি রয়েছে এই তালিকায়। তিনি কি বলছেন আমি পিসিআর কে বলবো শোনাতে। আমার যারা দল করি আমরা আমাদের মাথার উপর একজনেরই ছবি আছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি যা নির্ধারণ করবেন তাতে আমরা পথপ্রদর্শক হয়ে কাজ করব। সমর বাবুর এটা ব্যক্তিগত চিন্তাধারা, আমাদের চিন্তাধারা হচ্ছেন মমতাজি যা বলবেন তাই করতে হবে, ব্যাস। আমি কেন দাবিদার হবো? আমি কি পাগল আছি? রতুয়ায় যখন এরকম পরিস্থিতি, একটি আসনে 16 জন দাবিদার, সে সময় বিজেপি বিষয়টা কিভাবে দেখছেন, তাদের কি প্রতিক্রিয়া, আমি পিসিআর কে বলবো বিজেপির প্রতিক্রিয়া শোনাতে। এবার তৃণমূলের কতজন প্রার্থী এই নিয়ে তো বিজেপির খুব একটা চিন্তা হওয়ার কারণ না, মাথা ব্যথাও নাই আমাদের। আমরা রতুয়াতে জেতার জন্য বিজেপি প্রার্থী দেবে। আর 5 বছরে রতুয়ার বিধায়ক কি দুর্নীতি করেছে সেটা আমরা মানুষের কাছে তুলে ধরেছি। তৃণমূলে মৌসম বিগাড় গয়া, কোতোয়ালির মৌসম
বদলে চরম দ্বিধায় এবার জেলা তৃণমূল। শুভেন্দুর কথাতেই নাকি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন মৌসম বেনজির নূর। বিস্ফোরকই দাবি করছেন কে? মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তিনি দাবি করছেন যে শুভেন্দু অধিকারী মৌসমকে তৃণমূলে এনেছিলেন, এখন তার পরামর্শেই আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে গিয়েছেন মৌসম বেনজির নূর। একসময় এই আশিস কুন্ডু নিজেও মালদা জেলার রাজনীতিতে শুভেন্দু এবং মৌসম ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। মৌসমের এই দলবদল নিয়ে তৃণমূলের মালদা জেলার অধিকাংশ নেতাই মুখে কুলুপ এঁটেছেন। মৌসমের দলবদল নিয়ে তৃণমূল নেতা আশিস কুন্ডুর দাবিকে কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, 2018 সালে তৃণমূল যেভাবে মালদায় পঞ্চায়েত ভোট লুট করেছিল তাতে নিজের জয় নিয়ে আশঙ্কিত ছিলেন মৌসম। সে কারণেই মৌসম কংগ্রেস ছেড়েছিলেন তখন, এমনটা কংগ্রেস নেতা মোস্তাক আলমের দাবি। সারা বাংলায় মানুষ উত্তাল হয়ে আছে, তার ভোটাধিকার থাকবে কি থাকবে না সেই ব্যাপারে একটা কথা সাংসদ মৌসম নূরের মুখ থেকে শোনা যায়নি। তিনি তার রাজ্যসভার টার্ম যেই শেষ হতে যাচ্ছে সঙ্গে সঙ্গে কী করলেন, আরেকটা দলে পালিয়ে গেলেন, আবার পিছনের দরজা দিয়ে হয়তো সোনিয়াজিকে ভুল বুঝিয়ে আবার রাজ্যসভার সাংসদ হওয়ার লক্ষ্যে। এর আগে এই শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এই মৌসম নূর। সেদিনকে আবেগবান নেত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে 6 বছর ধরে রাজ্যসভার সুবিধা ভোগ করলেন। এরা সুবিধাবাদী। আমরা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, দেখুন ভারতীয় জনতা পার্টির ক্ষমতা কত এটা তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝতে পেরেছে। কারণ আমাদের বিরোধী দলনেতার কথাতে যদি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় তো সার্বিকভাবে এটা ভারতীয় জনতা পার্টির জয়। সেই জন্য তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীরা এত বড় বড় কটাক্ষ করেন, তার জন্য আমরা ধিক্কার জানাই। কেন তারা বুঝতে পেরে গেছে যে শুভেন্দু অধিকারী আমাদের যে বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টি কত সর্বশক্তিমান পার্টি। এমনিতেই তৃণমূলের উপরে মানুষ ক্ষুব্ধ হয়েছে। তৃণমূল পার্টি কারণ পুলিশের উপরে তো ভর করে লুটতারায় অত্যাচার ছাড়া আর কোনো কিছু নাই। বিজেপিকে সুযোগ বুঝে বিজেপির সাথে ঘর করা, এটা মানুষ বুঝতে পেরে গেছে। মানুষ এবার কিন্তু তার যোগ্য জবাব দেবে। অনেক দিন হয়েছে। লক্ষ্মীর ভান্ডার নেন অথচ তৃণমূলকে ভোট দেন এমন মহিলাদের স্বামীদের একটা ফতোয়া জারি করলেন এক বিজেপি নেতা। তিনি বলছেন তাদেরকে বেরোতে দেবেন না ঘর থেকে, ভোট দিতে দেবেন না, তাদেরকে আটকে রাখুন ভোটের সময়। এমনই নিদান এক বিজেপি নেতা। এই নেতার নাম কি? কালীপদ সেনগুপ্ত। কি বলছেন তিনি? সরকারি ভাতা পেয়ে তৃণমূলকে ভোট দিতে যাবেন মহিলা ভোটাররা, তাই স্ত্রীদের ঘরে বন্দি করে ভোট দিতে যান। শুনুন। এই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন, এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। কালীপদ সেনগুপ্ত বিজেপির রাজ্য কমিটির সদস্য। তার এই যে বাইট আপনারা শুনলেন, যে বক্তব্য, নিদান, ফতোয়া যেটা বলুন না কেন, যেটা শুনলেন মন্ত্রী শশী পাজার হাতে সেই ছবিটাই দেখা যায়, সেই বক্তব্যও দেখা যায়। তিনি তার প্রতিক্রিয়াও দিয়েছেন। কি বলেছেন শশী পাজা, এবার শুনুন। এই কালীপদ বাবু যিনি নাকি রাজ্য কমিটির মেম্বার, তাহলে রাজ্য কমিটির যদি এই মানসিকতা থাকে প্রকল্প বন্ধ করে দেব, যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব, তাহলে ভারতীয় জনতা পার্টি আপনারা যে নারী বিরোধী পার্টি এবং নারীরা কিংবা যে কোনো এই প্রকল্প যেটাতে নারীরা তার মধ্যে অন্তর্ভুক্ত থাকেন সেইটা আপনারা চান না। তৃণমূল পাল্টা যে অভিযোগ করছে যে বিজেপি নারী বিরোধী, নারীদের সম্মান দেয় না, সেজন্যই এই ধরনের ফতোয়া বিজেপির নেতার। দাসপুরের একটি সভা, সেই সভাতেই এই কালীপদ সেনগুপ্ত বিজেপি নেতা তিনি এই মন্তব্য করেন। সরকারি ভাতা পেয়ে তৃণমূলকে ভোট দিতে যাবেন মহিলা ভোটাররা, স্ত্রীদের ঘরে বন্দি করে ভোট দিতে যান, এমনই নিদান।
ছাব্বিশের ভোটের আগে আবারও চায়ে পে চর্চা। চা বলয় রাজনীতি নিয়ে যুযুধান তৃণমূল বিজেপি। চা শ্রমিকদের দৈনিক মজুরি 300 টাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আলিপুরদুয়ারের সভা থেকে কেন্দ্রকে তোপ দেখেছেন অভিষেক। একদিন পর পাল্টা জবাব বিজেপি সাংসদ রাজু বিস্তার। না জেনে মিথ্যে কথা অভিষেকের, এমনটা দাবি দার্জিলিংয়ের সাংসদের। অভিষেকের 300 টাকার পাল্টা 350 টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজু বিস্তার। ভোটের দামামা বেজে যেতেই ঠাড়ে ঠাড়ে লড়াই করছে তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন উত্তরের চা বাগানে চা শ্রমিকদের উন্নয়নে কেন্দ্র কিছুই করছে না। সভামঞ্চ থেকেই স্থানীয় বিধায়ক এবং সাংসদদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ঠিক তার 24 ঘন্টাও কাটেনি। শিলিগুড়িতে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে নিয়ে হাজির করল বিজেপি। শ্রমমন্ত্রী ফিরিস্তি নিলেন চা শ্রমিকদের উন্নয়নে নতুন শ্রম আইন চালু করেছে কেন্দ্র, যে আইন কার্যকর হলে আখেরে লাভবান হবেন উত্তরবঙ্গের চা শিল্পের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ শ্রমিক। অন্যদিকে রাজনৈতিকভাবে পাল্টা অভিষেককে আক্রমণ করলেন সাংসদ রাজু বিস্ত এবং বিধায়ক শঙ্কর ঘোষেরা। তারা বলছেন ন্যূনতম যে মজুরি, সেই মজুরি চালু করতে গেলে যে আইন, সেই আইন কার্যকর করার কথা রাজ্যের। রাজ্যই সেই আইন কার্যকর করেনি বলেই বঞ্চিত হচ্ছেন চা শ্রমিকরা। উত্তরবঙ্গে তৃণমূল জমি হারিয়েছে। সেই কারণেই অভিষেক সভামঞ্চ থেকে বিজেপি বিধায়ক সাংসদদের সাপের সঙ্গে তুলনা করেছেন বলে পাল্টা দিচ্ছেন বিজেপির বিধায়ক সাংসদরা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। सो अभी तक जो शोषण हो रहा था चाय बागान के श्रमिकों को, वो बंद होगा। मिनिमम वेज 250 रुपए मिलता है, वो बढ़ के 350 रुपया होगा। और कम से कम 300 रुपये मिनिमम कैश तो हर एक वर्कर को देना ही पड़ेगा। टाइमली वेज देना पड़ेगा, देरी होने से ज़्यादा वेज देना पड़ेगा। पीएफ बोनस से लेकर के ग्रेच्युटी, सोशल सिक्योरिटी का पूरा ध्यान रखा है। प्लांटेशन लेबर एक्ट 1951 के कारण चाय बागान में आज तक ESI के अस्पताल नहीं बन पा रहे थे। प्लांटेशन लेबर एक्ट 1951 अब अस्तित्व में नहीं है, जिसकी वजह से चाय बागान में ESI के अस्पताल बनेंगे। श्रमिकों की चाहे 5 लाख लगे, चाहे 1 करोड़ तक खर्च हो, भारत सरकार फ्री में उनका इलाज कराएगी। जो हम लोग का 14 दफा दाबी बोलता है मालिक, जो एग्रीमेंट था, आज 14 दफा दाबी हम लोग खाली सुन रहा है। अभी चाय बागान में सिर्फ एक पेमेंट मिल रहा है सर। मैं इतना कर सकता हूं कि आपको ये वादा करके जाऊंगा कि आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा चौथी बार, तो मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुरद्वार। और मैं 1 महीना के अंदर यहां फिर से जरूरत पड़े तो आऊंगा, या तो दल के तरफ से सीनियर किसी को भेज के एक ट्राइपार्टाइट मीटिंग, जहां पे सरकार की प्रतिनिधि, जहां पे लेबर यूनियन के लीडरशिप हो और साथ में चाय बागान के मैनेजमेंट के एक रिप्रेजेंटेटिव, तीनों मिलकर ट्राइपार्टाइट मीटिंग होगा। और कम से कम चाय बागान में आपका 250 से 300 रुपया डेली वेज हो, यह मैं सुनिश्चित करूंगा। यह मेरा वादा है आप सबसे। लेकिन उसके पहले जो लोग हमारे घर का पानी, हमारा खाने का चावल और हमारा छत के ऊपर, घर के ऊपर छत का पैसा रोक के रखा है, पहले उनको सबक सिखाना होगा। बाकी जिम्मेदारी मेरा। उसको देश के सभी लेबर के अनुसार उसको मिनिमम वेतन मिलेगा। जो भारत सरकार 4 वेज तय करेगी वो हमारे प्लांटेशन वर्कर्स को भी लागू होगा। उसके बच्चे को पढ़ने के लिए अच्छी सुविधा देना सुनिश्चित हुआ है। जो श्रमिक काम करते हैं और छोटे बच्चे हैं, ऐसे महिलाओं के लिए बच्चे की संभाल के लिए
भी व्यवस्था सुनिश्चित करी जाएगी। বিজেপি ভোট পাখি, এরা নির্বাচন যখন আসে প্রধানমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী চোরাভান্ডার ময়নাগুড়িতে গিয়ে তিনি 8টা চা বাগান যেগুলো টিটিসিআই এর হাতে ছিল, কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন সংস্থা, খোলার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্বয়ং প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রাখেননি, তারপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গেছে। এই কেন্দ্রীয় শ্রমমন্ত্রী এতদিন কোথায় ছিলেন? তাদের সরকার 11 বছর প্রায় হতে চললো, 11 বছরে তারা কি করলেন? অসমে চা শ্রমিকরা কত টাকা মায়না পায়? এখানে আমরা সাধ্যের বাইরে গিয়ে চা বাগান শ্রমিকদের জন্য চা সুন্দরী, তাদের ঘর, তাদের উন্নত ক্রেশ, তাদের জন্য হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থা, তাদের জন্য 35 কেজি করে চালের ব্যবস্থা। এবং আমি নিজে জানি, অনেকগুলো মিটিংয়ে আমি ছিলাম, 67 টাকা লেফট ফ্রন্ট আমলে শ্রমিকরা মজুরি ছিল, সে মজুরিটা বাড়িয়ে 225-250 টাকার উপরে চলে গেছে। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি সুনিশ্চিত করবেন যে 300 টাকা করে যাতে চা বাগানের শ্রমিকদের এই ওয়েজটা সুনিশ্চিত করা যায়, রাজ্য সরকার দেখবেন, এটা উনি বলেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার, তাদের শ্রমমন্ত্রী, তাদের নির্বাচিত প্রতিনিধিরা, তারা বাংলার প্রাপ্য টাকা দিচ্ছেন না। নির্বাচনের সময় এসে চা বাগিচার এই সরল সাদাসিধে আমাদের মূল বাসী এরা এখানকার, তাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা যথেষ্ট প্রক্রিয়া নিচ্ছেন। পুলিশের উপরে হামলার ঘটনা, আর সেখানে 30 ঘন্টারও বেশি সময় চলে গেল, কাউকেই পাকড়াও করতে পারল না পুলিশ। সন্দেশখালীর ঘটনা আপনারা জানেন যে ভেরি জবরদখলে অভিযুক্ত শাহজাহান সাগরেদ মুসা মোল্লাকে ধরতে যায় পুলিশ, আর তখনই পুলিশের ওপরে হামলা হয়। 30 ঘন্টারও বেশি সময় এখনো পুলিশ নিজেদের উপরে হামলার ঘটনায় অভিযুক্তদের পাকড়াও করতে পারেনি। সন্দেশখালীতে ভেরি জবরদখলে অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর হয়। তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়িতে যেতেই পুলিশের উপরে হামলার ঘটনা, একজন অফিসার সহ 3 জন পুলিশ কর্মী জখম হন। এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করা হলেও যে মূল অভিযুক্ত মুসা, সেই মুসা এখনো পর্যন্ত মুসাকে গ্রেফতার করা যায়নি বা পাকড়াও করা যায়নি। 9 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, কিন্তু মূল অভিযুক্ত মুসাকে এখনো পাকড়াও করতে পারেনি পুলিশ। মূল অভিযুক্ত মুসা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যাকে এখনো পর্যন্ত পুলিশ পাকড়াও করতে পারেনি। এই তৃণমূল কংগ্রেস কর্মী মুসা, যার বিরুদ্ধে অভিযোগ যে তার বাড়িতে গেলেই পুলিশের গাড়ির উপরে হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় একজন অফিসার সহ 3 জন পুলিশ কর্মী জখম হন। 9 জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত মুসা এখনো অধরা।